আমি তো কোথাও কোনো স্টেটমেন্ট দেইনি। না, ভিডিও স্টেটমেন্ট পাইনি, কিন্তু লেখা আছে অমি বললেন, শাকিব খান বললেন, অমি আমি কোথাও মানে লিখিও নাই। যাক, পলাশ ছবি তো নিয়ে রুমেল আমরা- ভাইয়ের সাথে কাজ করতো, ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়ের সাথে অ্যাসিস্ট করতো। তো রুমেল ভাই আমার হাউসে মাঝে মাঝে এডিট করতে আসতো। আচ্ছা, তো এখান থেকে আমাদের পরিচয় জানাশোনা। তারপরও সামহাউ রুমেল ভাই এখানে কাজ অফ করে, তারপর নিজে ডিরেকশন দিবে চিন্তা করে, ও ডিরেকশন দেওয়ার ট্রাইও করে, বাট পরে আবার ওর মনে হয় যে না, আমি এখনো পুরোপুরিভাবে কাজটা শিখতে পারিনি, আমার আসলে আরও শেখার প্রয়োজন আছে। তখনও আমাকে বলে যে ভাই আমি আসলে কাজ করতে চাই, কাজ শিখতে চাই। আমার কাছে মনে হয়েছে যে আমি বাসায় তো আসলে ব্রেনস্টর্মিং করতে পারি না, বা রাস্তায় বসে আড্ডা দিয়ে তো আসলে নাটকের গল্প তৈরি করা যায় না। সো আমার আই নিড এ প্লেস যেখানে বসে আমি আসলে ব্রেনস্টর্মিং করবো। আচ্ছা। সো তখন আমি আসলে এই অফিসটা দেই এবং আমার সাথে বেশ কিছু মেম্বার যোগ করি। দেন আমরা ব্রেনস্টর্মিং করতে করতে আজকে এই জায়গায় এসেছি। ইনভাইট মি। আমরা যখন আসছিলাম অফেয়ার আসলে আলোচনা করছিলাম যে কি নিয়ে থাকে না, যে অমির সাথে কি নিয়ে বসবো। তো বসার আগে আমি কিছু গুগল করছিলাম। গুগল করার পর দেখলাম যে 8-10টা ফিল্ম, যদি নিউজগুলো গুছিয়ে ফেলি, 8-10টা ফিল্ম নিয়ে আসছে, সাকিবের সাথে বৈঠক করছে। মানে আসলে হচ্ছেটা কি? আসলে আমি এখনো প্রিপারেশন পর্যায়ে আছি। অ্যানাউন্সমেন্ট দেওয়ার মতো কোনো জায়গায় এখনো যাইনি, সেজন্য কোনো অ্যানাউন্সমেন্ট দেইনি। আচ্ছা, তবে আমি সিনেমা নিয়ে ভাবছি, সিনেমার প্রিপারেশন নিচ্ছি, গল্প নিয়ে কাজ করছি। আমার কাছে সবসময় বরাবরের মতোই গল্পটা আসলে আমার কাছে মেইন প্রায়োরিটি। সো আমার গল্পটা ঠিকঠাক মতো গুছিয়ে ফেলার পর আমি আসলে চিন্তা করবো যে আমার এই গল্পের সাথে ফিট ইন কে। ওকে। সো কাস্টিং মাথায় রেখে তো আসলে গল্প ডেভেলপ করা যায় না। আমি আসলে গল্পটা আগে ডেভেলপ করছি, তারপর প্ল্যান করব। আমি তো কোথাও কোনো স্টেটমেন্ট দেইনি। না, ভিডিও স্টেটমেন্ট পাইনি, কিন্তু লেখা আছে অমি বললেন, শাকিব খান বললেন, অমি আমি কোথাও মানে লিখিও নাই। যাক, ছবি নিয়ে আমি একটু আরো পরে আসবো। তার আগে একটু বুম ফিল্মসে যেতে আসছি। জি, কোন স্বপ্ন নিয়ে বুম ফিল্মসে বুম নামটা কেন দেয়া, একটু শুনতে চাই, ইচ্ছা করছে। আসলে স্বপ্ন তো যেহেতু ডিরেক্টর হব ভেবেছিলাম, তখনই মনে হয় যে আমার নিজের একটা প্রোডাকশন হাউস থাকবে, আমার একটা টিম থাকবে, বা আমার টিম নিয়ে আমি কাজ করব, ক্রিয়েটিভলি অনেক কিছু ভাববো, সিনেমা বানাবো। আর বুম নামটা আমার বস ইফতেখার আহমেদ ফামি ভাই, উনি এই বুম নামটা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ফামি ভাই একটা নাম দিয়েছেন। কতদিন হলো এটা? এটা আমার অফিসটা 2016 সাল থেকে নেয়া, আচ্ছা বাট বুমটা ক্রিয়েট করি আমি 2015 সালে। আচ্ছা, 2015 সাল থেকে চলতেছে এবং এটাই আমার একমাত্র অফিস। সো আর কোনো শাখা নাই? আর কোনো শাখা নাই, একদম ছোট পরিসরে আমরা 2016 সালে এই অফিসটা নিয়েছিলাম। এত বেশি ইমোশন এই অফিসটার সাথে এখন ছাড়তে পারছি না, বাট হয়তো বা ফাইনালি ছেড়ে দিতে। আমরা কথা বলছি লালমাটি এলাকায়, রাইট? তো আমি গলিতে এদিকেই আসার সময় বলছিলাম যে অমির বাসা কোথায়, তো পাশের গলি থেকেও বোঝাই দিচ্ছিল। আচ্ছা, তার মানে এখানে খুব পপুলার, লালমাটির স্থানীয় বলে না এখানকার মানুষের মন জয় করে ভালো হয়েছে? দুইটাই, যেহেতু আমার নিজের এলাকাই এখানে, ধানমন্ডি শঙ্কর জাফরাবাদে আমার বাসা, আমি এখানকার স্থানীয় ছেলে। প্লাস এই লালমাটিয়াতে আমাদের আসলে ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা, এবং এখানে আমরা শুটিং করছি মানে অনেক দিন যাবৎ, প্রায় 7-8 বছর যাবৎ। দেখা গেছে আমার বিভিন্ন কন্টেন্টে লালমাটিয়ায় হয়তো 1 দিন 2 দিন শুটিং হয়। সো এখানকার মানুষজন জানে যে এই বিল্ডিংয়ে বা এই পাশে শুটিং হয়। রাইট রাইট। এবং আমাদের এই অফিসের রোডে মিম লন্ড্রি আছে, যে লন্ড্রিটা খুব ফেমাস বিকজ অফ এই লন্ড্রির সামনে আমরা ব্যাচেলার পয়েন্টের আর্টিস্টদেরকে নিয়ে বেশ কয়েকটা সিকোয়েন্স করেছিলাম। এবং এই গলিটাতে ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভেতর থেকেও বিভিন্ন সময় বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা আসে, এসে খুঁজে বের করে আমাদের অফিস এবং আমার সাথে দেখা করে, ছবি তুলে যায়। কোনো স্বপ্ন থেকে নিশ্চয়ই একটু যদি জায়গা দাও আমি একটু কোন নাটকে বা এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে আসে। আমি একদিন অফিসে বসা, হঠাৎ করে আমার স্টাফ একজন এসে বলতেছে যে অনেকগুলো লোক আসছে আপনার সাথে দেখা করতে। তা আমরা বলছি যে ভাইয়া ব্যস্ত, ওনারা শুনতেছে না, দেখা করবে। আমি একটু টেনশনে পড়ে গেছি, অনেকগুলো লোক কারা আসছে। তো আমি দরজা খুলে দেখি যে 8-9-এ পড়ে এরকম স্কুল ব্যাগ কাঁধে স্কুলের 20 জন পোলাপান। 20 জনের মতো, বা আরো বেশি হইতে পারে। পুরো মানে সিঁড়ি ভরে গেছে, একেবারে দোতলা পর্যন্ত সিঁড়ি সব এখানে। তো ওরা আসলে
ব্যাচেলার পয়েন্ট দেখে, ওরা দেখছে যে ব্যাচেলার পয়েন্টের শুটিং হয় এখানে, ওরা আমার সাথে দেখা করতে আসছে, কাবিলা কোথায় থাকে, হাবু কোথায় থাকে, এগুলো খুঁজতে আসছে, তারপর সবাই এসে আমার সাথে ছবি টবি তুলে যায় আর কি। এগুলাই প্রাপ্তি, আসলে বিশাল প্রাপ্তি। সো তার মানে যে কোনো সময় এখানে কমিশনার হিসেবে দাঁড় করাইলে মানে কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস হবে, সেটা বড় জায়গায় হয়তো ইলেকশন করবে, সেটা জানি না, আমি আসলে পলিটিক্সের মধ্যে ঢুকতে চাই না। জোকস অ্যাপার্ট, আমি একটু শুনতে চাচ্ছি যে এই ধরনের হাউস কখন কোন নিশ্চয়তা পেয়ে একটা মানুষ দেয়? ধরো যাক কেউ যদি বইয়ের ব্যবসায় ও দেখে যে বুঝে এটা ব্যবসাটা ভালো, ও তখন একটা দোকান দিয়ে বসে। কেউ যদি ভাবে যে আমার রেস্টুরেন্ট ব্যবসা, আমার স্কিল আছে, ও একটা রেস্টুরেন্টের খোঁজ করে, ছোট থেকে বড় হয়। তো এই যে প্রোডাকশন হাউস, এটার নিশ্চয়তা অনিশ্চয়তা দুইটার জায়গায় আছে। হ্যাঁ, তো কোন জায়গা থেকে কোন কনফিডেন্টে একটা তরুণ আসলে এইসব সৃজনশীল কাজে এরকম বাসা ভাড়া, এটা তো কস্ট রয়েছে, তাই না? সো শুরুর দিকের ওই সাহসগুলো কিভাবে যোগান দিত? আমি আসলে আমার প্রফেশনাল জায়গায় এসেছি একেবারেই ইমোশন থেকে। আচ্ছা, আমি আসলে যখন আমার প্রফেশনাল কাজ স্টার্ট করি তখন কখনো ভাবিনি যে আমি আসলে ডিরেকশন দিলে কত টাকা পাবো, সেটা দিয়ে আমি আসলে কিভাবে চলবো বা কিভাবে কি হবে। আমি MBA কমপ্লিট করার পর ডিরেকশন স্টার্ট করি, এবং আমি আসলে পুরোপুরি ইমোশনাল হয়েই অফিস দিয়েছিলাম। আমি অফিস দেওয়ার পরেও কোনো কিছু না ভেবে আমার কাছে মনে হয়েছে যে আমি তো আসলে বাসায় বসে ব্রেনস্টর্মিং করতে পারি না। আমরা যতটুকু জানি যে কোনো চ্যানেলে সাপোর্ট থাকে, কেউ যদি ধারাবাহিক পায় তখন একটা হাউস দেয়, কেউ যদি একটা বড় ইনভেস্টর পায় তখন একটা হাউস ভাড়া করে, বাট আমার ওরকম ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমি বাসায় তো আসলে ব্রেনস্টর্মিং করতে পারি না, বা রাস্তায় বসে আড্ডা দিয়ে তো আসলে নাটকের গল্প তৈরি করা যায় না। সো আমার আই নিড এ প্লেস যেখানে বসে আমি আসলে ব্রেনস্টর্মিং করবো। আচ্ছা, সো তখন আমি আসলে এই অফিসটা দিই এবং আমার সাথে বেশ কিছু মেম্বার যোগ করি, দেন আমরা ব্রেনস্টর্মিং করতে করতে আজকে এই জায়গায় এসেছি। আমি আসলে পুরোপুরিভাবে ইমোশনালি এইখানে চলে এসেছি। আমি আসলে কখনোই জানতাম শক্তিটা ছিল না, মানে যে আমি শুধু সাহস ছিল, মানে ইচ্ছা ছিল, আর কিছুই ছিল না আমার। মানে সম্বল বলতে থাকে না যে একটা মানুষের ব্যবসায়িক সম্বলটা কি, তা আমার ব্যবসায়িক সম্বলটা ছিল হচ্ছে ইচ্ছা। আচ্ছা, এই ইচ্ছার জায়গা থেকে আমার এত বেশি ইচ্ছা ছিল যে আমি ডিরেকশন দিব, আমি নাটক বানাবো, আমি ওয়েব সিরিজ বানাবো, ফিল্ম বানাবো। ওই ইচ্ছার জায়গা থেকে আমি আসলে এখানে চলে এসেছি। আমি আসলে কখনো মানে ওইভাবে ক্যালকুলেশন করে প্ল্যান করিনি যে এইভাবে করলে আমার টাকা বেশি আসবে, এভাবে করলে টাকা কম আসবে। আমি আসলে কখনো ভাবিই নেই যে আমি আসলে এই প্রফেশনে থেকে হয়তো নিজে একটা গাড়ি চালাবো, বা আমি নিজে হয়তো বা এত বড় টিম নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালো থাকবো। সেই টিমের কথায় একটু আসতে যাচ্ছি যে যেদিন শুরু হলো বুম ফিল্মস, তখন কয়জন স্টাফের ছিল, কয়টা ক্যামেরা ছিল? আমি যখন বুম ফিল্মস স্টার্ট করি তখন আমার একটা ক্যামেরা ছিল Mark III। আচ্ছা, Mark III ক্যামেরা ছিল। আমার একটা এডিটিং প্যানেলের সেট আপ ছিল, যেখানে আমার নিজের কন্টেন্টগুলো এডিট করতাম। তখন আমার ধরেন এডিটর সহ সব কিছু মিলে, ক্যামেরার লোকজন সহ 8 থেকে 10 জনের একটা টিম ছিল। আচ্ছা, শুরুটা। আচ্ছা, এর মধ্যে 2-1 জন মেম্বার এখনো আছে। আচ্ছা, আর এখন বুমের আসলে এখন তো মেম্বারের সংখ্যাও বেড়েছে, বাট আমার সাথে আমার লাইন প্রডিউসার যে তৌহিদ, ও আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ও আমার সাথে একদম শুরু থেকে, মানে আমার অফিস একদম 2016 সালে আমি যখন অফিস নেই তখন থেকে আমার সাথে এখনো আমার সাথে বন্ধুত্বটা কাজেও লেগেছে। ও তো আসলে আমার মানে কাজ ছাড়াই আসলে আমার ছোট ভাই, যেহেতু একসাথে আড্ডা দিতাম ইউনিভার্সিটির জুনিয়র, তো এখন আসলে প্রফেশনাল জায়গায় একসাথে কাজ করি। আচ্ছা, আচ্ছা, ও শুরু থেকে আছে। পলাশ আমার সাথে অনেক বছর যাবত, শিমুল আমার সাথে অনেক বছর যাবত, ওদের প্রত্যেকেই অনেক বছর যাবত আমার সাথে কাজ করে। তো পলাশ কি পরে ঢুকলো নাকি শুরুতেই ছিল? পলাশ আমার সাথে জয়েন করে 2017 দিকে। 17 দিকে। ওকে পেলে কিভাবে? পলাশ তো রুমেল ভাইয়ের সাথে কাজ করতো, ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়ের সাথে অ্যাসিস্ট করতো। তো রুমেল ভাই আমার হাউসে মাঝে মাঝে এডিট করতে আসতো। আচ্ছা, তো এখান থেকে আমাদের পরিচয়, জানাশোনা। তারপরও সামহাউ রুমেল ভাইয়ের এখানে কাজ অফ করে, তারপর নিজে ডিরেকশন দিবে চিন্তা করে, ও ডিরেকশন দেওয়ার ট্রাইও করে, বাট পরে আবার ওর মনে হয় যে না, আমি এখনো পুরোপুরিভাবে কাজটা শিখতে পারিনি, আমার আসলে আরও শেখার প্রয়োজন আছে। তখন ও আমাকে বলে যে ভাই আমি আসলে কাজ করতে চাই, কাজ শিখতে চাই, তখন আমার সাথে জয়েন করে। নিজের জনরা ফিক্স করা যে আমি এই ইন্ডাস্ট্রিতে এটা চলছে, অনেকেই আসলে ওইভাবেই আসলে বিজনেসটা ফিক্স করতে চায় যে যেটা খাচ্ছে এখন। তো আমি আসলে নিজের জনরা যখন শুরু করলো তখন কি অন্যভাবে ভাবছিলেন নাকি না ঠিক আছে শুরু করি, মানে নাকি একটু ফিক্স করে যে আমি এইটা নিয়েই কাজ করব? আমি আসলে ভাইয়া টেকনিক্যালি কোনো কিছু করিনি, ওই যে আমি বললাম আমি ইমোশনালি করেছি। কারণ যখন আমি 2017 থেকে 17-18 দিকে ইউটিউবে তখন আমরা একটু রেগুলার কাজ করা শুরু করি। সো আমি তখন খেয়াল করে দেখলাম যে অনেক দিন যাবত আমি একই ধরনের গল্প বানাচ্ছি, আচ্ছা, একটু রমকম বানাচ্ছি,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া বানাচ্ছি, তো তখন আমার কাছে মনে হলো যে আমার নিজেরও তো একটা আনন্দের দরকার আছে। মানে আমি শুধু কাজ করে যাচ্ছি, অফিসটাও ভালো চলতেছে, একই ডে 5টা-6টা নাটক বানাচ্ছি, কিন্তু একই ধরনের জিনিস বানাচ্ছি। তখন আমার কাছে মনে হলো যে আমি নিজে আরাম পাচ্ছি না আসলে। তখন আমার কাছে মনে হলো যে আমি আরেকটু অন্যভাবে কিছু ভাবি। সেটা সেই অস্বস্তিটা লাগে না? হ্যাঁ, অবশ্যই, কেন লাগবে না। তো তখন আমার কাছে মনে হলো যে আমি একটু অন্যভাবে কিছু ভাবি। এই অন্যভাবে ভাবতে গিয়ে আমি তো ব্যাচেলার পয়েন্ট তখন মাত্র স্টার্ট করি, তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, অন্যভাবে ভাবতে গেলে, জয়েন্টলি কোনো গল্প বলতে গেলে আমাদের এখানে সবাই আসলে এত বড় স্টার যে একসাথে সবাই স্ক্রিন শেয়ার করতে চায় না। মানে একটা গল্পে যদি আপনি 5টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রাখেন, 5টা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে 5টা বড় আর্টিস্টকে নেওয়াটা খুব ডিফিকাল্ট, বিশাল ব্যাপার। হ্যাঁ, খুব ডিফিকাল্ট। ঝামেলা। কার প্রেজেন্স কতটুকু, কার মানে শট কিরকম নেওয়া হচ্ছে, কার এন্ট্রি শট আছে, কার এন্ট্রি শট নাই, এই ধরনের একটা ইস্যুস চলে আসে। তখন আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে পলাশ, ওকে একটু কাজ করি। আচ্ছা, শিমুল আছে, ওকে নিয়ে একটু কাজ করি। ওইভাবেই। হ্যাঁ, মিশু ভাই আছে, আচ্ছা ঠিক আছে, মিশু ভাই যেহেতু অনেক বছরের সম্পর্ক, আমাকে অনেক ছোট থেকে চেনে, তো মিশু ভাইকে নিয়ে একটু কাজ করি। মার্জুক ভাই আমাদেরকে অনেক স্নেহ করতো যখন ফাহিম ভাইয়ের সাথে কাজ করতাম। এভাবে করে আসলে এদেরকে নিয়ে জয়েন্টলি কিছু গল্প বলার ট্রাই করি, যেই গল্পটা আসলে আমি বলতে চাই বা আমার ভেতরে যেটা কাজ করে। এভাবে করে বলতে বলতেই হয়তো বা একটা সময় গিয়ে মানুষের মনে হয়েছে যে আচ্ছা ওরা একটু অন্য ধরনের গল্প বলে। কিন্তু এটা আসলে টেকনিক্যালি করা না, এটা আসলে একদম ইমোশনালি করা।